ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই অনুষ্ঠানে আমরা নানান ধরনের অনুষ্ঠান উপস্থাপন করে থাকি। আজ আমরা এসেছি বীরভূম জেলার লাভপুর ব্লকের অন্তর্গত শেকমপুর গ্রামে। পেয়েছি আমরা বেশ কয়েকজন কৃষক বন্ধুকে। নানান চাষের ক্ষেত্রে তাদের মধ্যে যে সমস্ত সমস্যার উদ্ভব হয় সেই সমস্যা নিয়ে কৃষক বন্ধুরা আছেন আমাদের সঙ্গে, আর এই সমস্যাগুলির সমাধান কিভাবে সম্ভব সেটা জানাবেন। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর নিশীথ মণ্ডল। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন দাস। আমার বাড়ি শেখমপুর সংসদে। আমি একজন গ্রামের ক্ষুদ্র চাষি। আপনি কিসের চাষ করেছেন? আমি এই মুহূর্তে আলু চাষ করেছি, সর্ষে চাষ করেছি। আমার প্রতিটা চাষ সম্পর্কে আইডিয়া আছে। আমি ব্লকের স্বার্থে, ব্লকের থ্রুতে আমি অনেক জায়গায় ট্রেনিংও করে এসেছি। কিন্তু এই মুহূর্তে আমার জমিতে যে আলু চাষ হয়ে আছে এবং সর্ষে চাষ হয়ে আছে, এই রকম ধরনের কিছু ছোলা চাষও হয়েছে। তো এই মুহূর্তে আমরা এডিও সাহেবের কাছে গিয়েছি। আমার সর্ষের জমিতে, সর্ষের নিচে এইরকম শক্ত মাটি মতো শক্ত হয়ে গাছ অর্ধেক বয়সে মারা গেছে। তার জন্যে আমরা কোনো বিমার কোনো কিছু পাই নাই। আমি একজন ওই চুয়াট্টা মৌরাকি গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়েছিলাম। তাতে তো আপনার লাগে ওই বিমা কাটা হয়, কিন্তু কোনো সাবসিডি পরিষেবা পাওয়া যায়নি। কত জমিতে করেছিলেন? কত পরিমাণ জমিতে সর্ষে চাষ করেছিলেন? আমি গত সিজনটায় যখন আমার ওই গাছটা মারা গিয়েছিল, তখন আমার 1 একর জমি চাষ ছিল। কৃষক বন্ধু সর্ষে চাষ করেছেন এবং আশানুরূপ ফল পাননি। এটা একটা বিরাট সমস্যা। এর সমাধান কিভাবে সম্ভব বা কেনই বা এমন হলো সেটা জানবো কৃষি বিশেষজ্ঞ ডক্টর নিশীথ মণ্ডলের কাছ থেকে। সর্ষের এটা হচ্ছে এক ধরনের ক্লাব, মানে গদা রোগ বা ক্লাব রুট অফ পুসিফার বলি আমরা। এটা প্লাজমোডিওফোরা ব্রাসিকে বলে একটা আপনার ছত্রাক গাছে সেটা করে। এখন আপনি যেটা বললেন যে মাঠের মাটি যদি আমলিক হয়ে যায়, অর্থাৎ মাটির যে পিএইচ, সেই পিএইচের মাত্রা 5.5-এর কম হয়ে গেলে কিন্তু এই রোগটা আসবে। এক্ষেত্রে কিন্তু আপনার উচিত ছিল যে সর্ষে লাগানোর আগে মাঠে পর্যাপ্ত পরিমাণে চুন দিয়ে শোধন করে নেওয়া, চুন অথবা ডলোমাইট। যদি চুন দিতে হয়, পরবর্তীতে আপনাকে যদি যখন চাষ করবেন যে কোনো ফসলই, শস্য গ্রুপের যে অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো করতে গেলে কিন্তু একই সমস্যা আসবে। যেমন আপনি বেগুন, টমেটো, লঙ্কা যদি করেন, মূলো করেন, একই সমস্যা আসবে। তো এক্ষেত্রে কী হচ্ছে না, বিঘা প্রতি আপনার 1.5 থেকে 2 কুইন্টাল চুন ফসল লাগানোর 1 মাস আগে দিয়ে সেখানে সেচ দিয়ে ভালো করে চাষ দিতে হবে। আর যদি তা সম্ভব না, ডলোমাইট যদি দেন, তাহলে বিঘাতে 75 কেজি ডলোমাইট আপনার 7 দিন আগে দিয়ে ভালো করে চাষ দিতে হবে। তাহলে মাটিটা প্রশম হবে এবং যে ছত্রাকটা রোগ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, সেটাকে দূর করা যাবে। এছাড়া আমাদের কৃষি বিভাগের তরফ থেকে 2টো সর্ষের জাত, আমাদের যে রাজ্য সরকারের ডাল শস্য এবং তৈলবীজ গবেষণাগার রয়েছে বহরমপুরে, সেখান থেকে জাত অলরেডি ছাড়া হয়েছে, পাওয়া যাচ্ছে, সেটা পেয়ে থাকেন। সেটা WBN1 এবং WBN2, যেটা কল্যাণ 1 এবং কল্যাণ 2 নামে পাওয়া যায়। এটা আপনার আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে আমাদের তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে দেওয়া হয়। সেটা পেতে গেলে আপনাকে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আমাদের যে ব্লকের যে সহকৃষি অধিকর্তা রয়েছেন ওনার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এবং যদি আপনি মাঠে পর্যাপ্ত পরিমাণে মানে চুন দিয়ে মানে শোধন করেন এবং এই যে রেজিস্ট্যান্ট জাত, প্রতিরোধী জাতগুলো রয়েছে সেগুলো চাষ করেন, তাহলে আপনার কিন্তু সর্ষে পরবর্তীতে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। অন্যথায় যদি আপনি আবার সেই জমিতে মানে শোধন না করে লাগান, তাহলে সর্ষে জাতীয় যে কোনো ফসল লাগালে আবার আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। আর যে কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে যে সমস্যাটা বললেন, এখন আমাদের সরকারের তরফ থেকে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে। আপনারা সংশ্লিষ্ট ব্লকে যাবেন এবং সেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনার নির্দিষ্ট সার্ভিস এরিয়া ব্রাঞ্চে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে পাওয়া যাবে এবং সেটা আপনার প্রতিটি ফসল নির্দিষ্ট কী পরিমাণ লোন আপনি পাবেন। সেখানে যদি আপনি সময় মতো লোন পরিশোধ করেন, তাহলে আপনাকে 7%-এর জায়গায় 4% মাত্র সুদ লাগবে, 3% সরকার মুকুব করে দেবে। এবং একটা নির্দিষ্ট মৌজা যদি আপনার 50%-এর বেশি ক্ষতিগ্রস্ত হয় যে কোনো ফসলের, বিজ্ঞাপিত ফসলের, তাহলে সেই এলাকার সেই ফসলের জন্য কিন্তু সরকার বিমা করে দিয়েছে এবং সেই বিমার মাধ্যমে আপনার কেসিসি অ্যাকাউন্টে আপনার ক্ষতির পরিমাণ চলে আসবে। আপনার নাম? প্রমোদ দাস, শেখমপুর গ্রাম।
আপনি জমিতে কোন ফসলের চাষ করেছেন? আমি এখন আপাতত বেগুন চাষ করেছি। সবজির মধ্যে বেগুন, সর্ষে আছে, আলু আছে, ছোলা আছে। তো ছোলা তো মরছে, কিছু বোঝা যাচ্ছে না কী কারণে মরছে। সর্ষে, আলু, ছোলা, বেগুনের মধ্যে আপনি ছোলা চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছোলা তো হয়েছে, সর্ষেটাও হচ্ছে। আলুটা আপনার ধসা একটা আছে, ওটা তো ওষুধ দিয়ে কমানো যাচ্ছে না। তো বেগুন বছর 4-5 থেকে আমি চাষ করছি, কিন্তু এই টাইম হচ্ছে আর বেগুন গাছ মারা যাচ্ছে। কিন্তু ওষুধ অনেক ব্যবহার করছি আমরা, কিন্তু কোথাও কিছু করতে পারছি না। আলুর ধসা রোগের ক্ষেত্রে কি কি ওষুধ ব্যবহার করেছেন? এমনি এখন আপাতত ডাইথেন দিচ্ছি। ডাইথেনে পরে তো এখন আর কিছু দেওয়া হয়নি, কিন্তু ডাইথেনে কিছু হচ্ছে না। তারপরে আর তো কোনো ওষুধের মধ্যে কিছু আমরা পাচ্ছি না, তো কোথা থেকে ব্যবস্থা করা যাবে সেটাও কিছু জানা যাচ্ছে না। এমনও তো হতে পারে ওষুধটা সঠিক কিন্তু পরিমাণটা ঠিকঠাক জানেন না বলে মরে যাচ্ছে। পরিমাণ আপাতত যেখান থেকে আনছি সেখান থেকে ওনারা যে পরিমাণে দিতে বলছে আমরা সেই পরিমাণই দিচ্ছি, কিন্তু তবুও ঠিক রাখতে পারছি না। ঠিক আছে, এই সমস্যার সমাধান আমরা জেনে নেব কৃষি বিশেষজ্ঞের কাছে। চাষি বন্ধু যে সমস্যাগুলো বললেন, তো আমি প্রথমে আলুর ক্ষেত্রে আসি। আলুর ক্ষেত্রে আলুর যে ধসা রোগ, এই ধসা রোগ প্রতিরোধ করতে গেলে আপনাদেরকে গ্রামের সবাই মিলে সংঘবদ্ধভাবে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র একজন চাষি প্রতিরোধ নিলে কিন্তু আলু ধসা রোগকে নির্মূল করা যাবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে এবারে যে আবহাওয়া, মাটির তাপমাত্রা দেখা যাচ্ছে যে মিনিমাম যে তাপমাত্রাটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক সময়টা কমে গেছিলো। ঠিক আছে, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রায়ই আপনার 10 তারিখ 12 তারিখ পর্যন্ত কমে গেছিলো। দ্বিতীয় হচ্ছে আপনার যে একটু মেঘলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া যদি হয় তাহলে কিন্তু এই ধসাটা লাগবে। এবং সবথেকে যেটা অন্তরায় হচ্ছে আপনারা যে বীজটা ঠিকভাবে শোধনও করেন না। তো এই জন্য ধসা রোগের হাত থেকে আলুকে বাঁচাতে গেলে কয়েকটা নির্দিষ্ট স্টেপ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রথমে হচ্ছে আলুকে শোধন করতে হবে। শোধন করতে গেলে সচরাচর যে পদ্ধতি আপনারা দেন সেগুলো কিন্তু বাদ দিতে হবে। এখন যেটা মনসেরিন বা সেকটিন বা নেটিভো, মক্সিমেট, তারপরে আপনার মেটালাক্সিল ম্যানকোজেবের মিশ্রণ, টিল্যাক্সিল, এই যে ওষুধগুলো আছে এইগুলো 2 থেকে 2.5 ml বা 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে সেখানে আপনি বীজ শোধন করুন। এখন আলুর ক্ষেত্রে শোধনের ক্ষেত্রে আরও খুব ইজি প্রসেস আমরা বলছি, এখন রেকমেন্ড করছি যে আপনার 250 গ্রাম মনসেরিন বা সেকটিন ওষুধ 5 লিটার জলে গুলবেন এবং আলুর 1 বিঘা আর 1 একরের জন্য যে পরিমাণ আলু লাগবে সেই আলুটা আপনি কোনো ছায়াযুক্ত স্থানে অথবা মাঠে নিয়ে গিয়ে সকালের দিকে নিয়ে গেলেন এবং সেখানে 5 লিটার জলে গুলে আপনি চটের ওপর রেখে স্প্রে করে দিলেন। এতে আপনার লেবার খরচ বাড়ছে এবং আপনার কিন্তু আলু ধসাটাকে 80% কমাতে পারবেন। এরপর যদি দেখা যায় যে ঝিরঝিরে এবং একটু বৃষ্টি হয় এবং কুয়াশাচ্ছন্ন ওয়েদার আবহাওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি না, এই মক্সিমেট বা প্রপিনে বা এন্ট্রাকল বলে যে ওষুধগুলো আছে এগুলো 3 গ্রাম প্রতি লিটার জলে, অথবা সাব বা কম্পিনিয়ন যেটা আমাদের এই লোকাল মার্কেটে অ্যাভেলেবেল, সাব বা কম্পিনিয়ন এটা 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে যদি আমরা 7 দিন অন্তর অন্তর দেন এবং যখন এই ওয়েদারটা কেটে যাবে, এখন যে ওয়েদারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তখন দেওয়া বন্ধ করতে হবে এবং সংবদ্ধভাবে দেবেন। এবং যদি এগুলো না পাওয়া যায় তাহলে ব্লাইটক্স 50 বা কোসাইড যেটা আছে, ব্লাইটক্স হলে 5 গ্রাম পার লিটার এবং কোসাইড যেটা হচ্ছে 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে তার সঙ্গে কোনো স্টিকার সলিউশন বা একটু সার্ফের গুঁড়ো মিশিয়ে স্প্রে করুন। এছাড়াও কিছু আলুর প্রতিরোধী জাত আছে, সেই জাতগুলো ব্যবহার করতে হবে। সুপার 6 বা চিপসোনা 1-2 বা আপনি জ্যোতিটাও ঠিক আছে শোধন করলে ঠিক আছে, কিন্তু যদি আমাদের চন্দ্রমুখীর ক্ষেত্রে কিন্তু এটা সমস্যাটা আসবে বেশি করে। ঠিক আছে, আলুর এই সমস্যাগুলো এবং আলুর আর একটা যেটা সমস্যা যে আপনারা নাইট্রোজেনটাকে একটু কম দিন বা ভালোভাবে মাটিতে মিশিয়ে দিন, কারণ আলু লাগানোর সময় বেশি নাইট্রোজেন দিলে গাছ যত সতেজ হবে, সবুজ হবে, তত কিন্তু ধসাটা আসবে এবং আলটিমেটলি আপনার ফলনটা কমে যাবে। বেগুনের যে সমস্যা বললেন, আপনাদের দেখা যাচ্ছে যে এলাকার মাটি সম্ভবত আমলিক, মাটির পিএইচটা 5.5 কম হলে কিন্তু এই সমস্যাগুলো আসবে। এখন দেখা যাচ্ছে যে আপনি যখনই সেচ দিয়ে যদি বেগুন গাছটা ঢলে পড়ে তাহলে সেটা আপনাকে জানতে হবে যে সেটা ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য হতে পারে, এবং সেটা যদি সত্যি ব্যাকটেরিয়া কিনা সেটা জানার জন্য আপনি সেই গাছটা তুলে নিয়ে গিয়ে যদি পুকুরের 1 গ্লাস কাচের গ্লাসের জলে রেখে আপনি সেই শিকড়টা একটু রেখে দিন, টুকরো করে রেখে দিন 2-4 টুকরো, দেখবেন আপনি 2 থেকে 2.5 ঘন্টা পর সেই জলটা পুরো ঘোলা হয়ে যাচ্ছে। এবং যদি ঘোলা হয় তাহলে আপনি সেখানে কনফার্ম যে সেটা ব্যাকটেরিয়ার জন্য হয়েছে। এবং ব্যাকটেরিয়ার জন্য হলে আপনি সচরাচর যে ওষুধগুলো দিচ্ছেন সেগুলো কোনো কিছুতে কাজ হবে না, তার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক কোনগুলো না, গাছের জন্য প্ল্যান্টোমাইসিন বলে একটা ওষুধ আছে যেটা 1/2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনার ব্যাকটেরিয়ানাশক 2000 বা স্ট্রেপ্টোসাইক্লিন বলে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে 1 গ্রাম প্রতি 10 লিটার জলে মিশিয়ে আপনি প্রয়োগ করুন। যদি এগুলো পাওয়া না যায় তাহলে আপনার অ্যান্টিবায়োটিক এবং ছত্রাকনাশকের একটা মিশ্রণ পাওয়া যায়,
এটা ভ্যালিডামাইসিন বা বাজারে রাইজোসিন, সিদমার, ভ্যালিডানেশনে পাওয়া যায়। এটা 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে যদি আপনি 7 দিন অন্তর অন্তর দেন, আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং যদি আপনার এই ঢলে পড়া রোগটা আলুর ক্ষেত্রে বেশি হয়, সেক্ষেত্রে সেচটা একটু কম দেবেন, 7 দিনের পরিবর্তে 10 দিন অন্তর অন্তর দেবেন। কারণ যত সেচ দেবেন, ব্যাকটেরিয়ার যে পুঁজটা বেরোচ্ছে, সেই পুঁজটা কিন্তু সতেজ গাছগুলোকে মানে ইনফেকশন করতে সাহায্য করবেন, আরও বেশি ছড়িয়ে পড়বে। আর হচ্ছে যে জৈব সারটাকে বেশি করে দেবেন, এবং আলুর যে ড্রেনেজ এক্সেস জলটা একটু কম দেওয়াই ভালো। ভ্যালির 2/3 ভাগ বেশি কিন্তু ডোয়াবেন না সেচ দেওয়ার সময়, এটা খেয়াল রাখবেন বেগুনের। আর বেগুনের কিছু প্রতিরোধী যা রয়েছে, সুরেখা বা আপনার কৃষ্ণনগর সিলেকশন 1, পুষা পার্পল ক্লাস্টার, এই যে জাতগুলো, এই জাতগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলো অনেকটা কিন্তু এই ঢলে পড়া রোগ থেকে মুক্তি দেয়। আর ছোলার যে সমস্যাটা, এটাও কিন্তু আবহাওয়ার জন্য হচ্ছে। এখন যদি গভীরভাবে ছোলাকে লাগান এবং যদি বীজ শোধন না করা হয়, তাহলে ফুসারিয়াম বলে এক ধরনের ছত্রাক আছে, এবং সেই ছত্রাক আক্রমণের জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে বট্রাইটিস ব্লাইট, বা এই ফুসারিয়াম যে ছত্রাকের জন্য ঢলে পড়া রোগ। এবং এটাকে দূর করতে হলে আপনাকে যে প্রথমেই বলবো যে ছোলাটাকে শোধন করবেন। শোধন করার জন্য যে আপনার কার্বক্সিন বা ভিটাভ্যাক্স যেটা রয়েছে বা প্ল্যান্টভ্যাক্স রয়েছে, এগুলো 1.5 গ্রাম পার কেজি বীজে দিলে অনেকটা দূর করা যেত। অথবা এই মূল জমিতে এখন যে ওয়েদার চলছে, এক্ষেত্রে আপনাকে ব্লাইটক্স 50C, যেটা 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে দিতে পারেন। অথবা আপনি কার্টজেট বা আপনার অ্যান্ট্রাকল যেটা আছে 3 গ্রাম পার লিটার জলে মিশিয়ে দিতে পারেন। বা যদি না পাওয়া যায়, সাপ বা কোম্পানি দিলেও কিন্তু 2 থেকে 2.5 গ্রাম পার জলে মিশিয়ে যদি আপনি প্রয়োগ করেন 15 দিন অন্তর 2 বার, আপনার এই যে সমস্যা ছোলার, সেই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কিন্তু ছোলার এই রোগের হাত থেকে মানে মুক্তি পাওয়ার জন্য 2টো প্রতিরোধী জাত রয়েছে, মহামায়া 1 এবং মহামায়া 2। এই জাতগুলো আপনাকে চাষ করতে হবে। আপনারা যে সচরাচর যে জাতগুলো চাষ করেন, সেগুলো একটু পরিবর্তন করার চেষ্টা করুন। পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে জানব চাষের ক্ষেত্রে তার সমস্যার কথা। আপনার নাম? নমস্কার, আমার নাম এনায়েত রহমান। আমি শেখমপুর গ্রামের একজন ক্ষুদ্র চাষি। তো আমার কয়েকজন চাষি ভাই বন্ধু বললেন কিছু সমস্যার কথা। আমি একটা ছোট সমস্যার কথা জানতে চাই, যে গত বছর বা এবছরও দেখছি আমি মসুরি কলাই যেটা চাষ করা হয়েছিল, তো এমনিতে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের খুব খরাপ্রবণ এলাকা, যেখানে একদমই টানা মাটি, রস নেই নিচেতে। তো মসুরির গাছগুলো যখন বেরোচ্ছে, ওই 2 থেকে 3 ইঞ্চি বড় হয়, তারপর আর বাড়েও না। ওইটার মধ্যে হয়তো দেখা যায় 2-একটা ফুল আসছে, দিয়ে আস্তে 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 মাটির মধ্যে মিশিয়ে যায়। তো মসুরি চাষের জন্য দেখি 2-একটা জমিতে হয়তো মসুরিটা একটু ভালো হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জমিতে ওই রকম অবস্থা চলে আসছে। আর ছোলার তো বললেনই, ছোলা তো ম্যাক্সিমাম ছোলা দেখছি মারা যাচ্ছে, ছোটো ছোটো গাছ হলুদ হয়ে মারা যাচ্ছে। তো মসুরি কলাইটা কিভাবে চাষ করলে বা আমাদের এই মাটিতে আদৌ চাষ হবে কি না, সেটা একটু আমি জানতে চাই। আমি স্যারদের কাছে আরেকটা বিষয়ে জানতে চাই, যে আমার এই শেখমপুর এলাকা আমার মনে হয় লাভপুর ব্লকের মধ্যে সব থেকে খরাপ্রবণ এলাকা, যেখানে ম্যাক্সিমাম পুকুর এখন আপনি ঘুরে দেখতে পারেন, যেখানে জলসেচ করার মতো জল নেই। এলাকাতে তো কোনো চাষই হয় না, আপনি এই কয়েকটা কলাই ছাড়া কোনো চাষ দেখতে পাবেন না। তো সরকারের কাছে আমার একটা আবেদন, যে যদি কোনো প্রকারে এখানে কোনো জলের ব্যবস্থা হয়, বা জলের ব্যবস্থা না হলে চাষিরা অন্য কিভাবে কী চাষ করে এগোতে পারবে, তার জন্য যদি কিছু সাজেশন পাই, আমি স্যারের কাছ থেকে সেই সম্বন্ধে কিছু জানতে চাই। চাষি বন্ধু জানালেন জলের সমস্যার কথা এবং মুসুর কলাই চাষের ক্ষেত্রে তাদের সমস্যার কথা। এর উত্তর জানব, এই সমস্যার সমাধানের পন্থা আমরা জানব আমাদের কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। প্রথমে আসি যে মসুরের যে সমস্যাটা হচ্ছে, তো মসুরের সমস্যার জন্য আমাদের যে প্রথমেই বলেছি, বারবারই বলা হচ্ছে যে মাটিটার অম্লত্বতার জন্য এগুলো সবই হবে, তো অম্লত্ব শোধন করুন। এবং দ্বিতীয় হচ্ছে যে মসুরের কিছু ভালো প্রতিরোধী জাত আছে, সেই জাতগুলো আপনারা চাষ করার চেষ্টা করুন। এটা হচ্ছে সুব্রত, রঞ্জন, তারপর হচ্ছে আপনার যে পন্থ L19 বলে একটা জাত আছে। এই জাতগুলো আপনারা পাবেন কোথায় না, আমাদের ব্লকে যে সহকারী কৃষি অধিকর্তার মাধ্যমে আমরা যোগাযোগ করুন। আমাদের বহরমপুরে যে ডাল শস্য তৈলবীজ গবেষণা কেন্দ্র রয়েছে, ওখানে কিন্তু ডাল শস্যের বীজ প্রচুর পাওয়া যায়, অ্যাভেলেবেল, ওটা পেতে পারবেন। ঠিক আছে, এবার আছে যে মসুর লাগানোর সময় আপনাকে চিন্তা করতে হবে যে হালকা করে চাষ দেবেন। খুব গভীর যে কনসেপ্টটা আমাদের আছে, ধারণাটা, সেটা চেঞ্জ করতে হবে। খুব গভীর চাষ দেওয়া যাবে না প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কিছু রাইজোবিয়াম ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলো সিম্বি জাতীয় এবং মসুর গাছের মূলে বসবাস করে, ওরা নাইট্রোজেন আবদ্ধ করে এবং গাছের বাড় বৃদ্ধিতে সাহায্য করে। সেই রাইজোবিয়ামের মিশ্রণটা, যে রাইজোফস বা অ্যাজোফস, এসব না পাওয়া যায় বাজারে, অনেক সময় আমাদের কৃষি বিভাগের তরফ থেকে কিন্তু ব্লকে পাওয়া যায়। সেগুলো আমরা নিয়ে আসুন। 2 থেকে 3টি প্যাকেট 1 বিঘা জমির জন্য। 1.5 থেকে 2 লিটার ভাতের ঠান্ডা ফ্যান
তার সঙ্গে ওটা গুলুন, কিছু গুড়ের সাথে গুলে আপনার ওই 1 বিঘার জন্য যে পরিমাণ বীজ লাগবে অর্থাৎ 4 কেজি বীজ, সেই বীজটা আপনি ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর ছায়া শুকিয়ে নিয়ে আপনি সেটা মূল জমিতে লাগান। অথবা আগের বছর যে জমিতে ভালো মুসুর হয়েছে ওনার কাছ থেকে 2-4 কিলো মাটি আপনি ওপর লেয়ারটা নিয়ে আসুন, নিয়ে আপনার মাঠে ছড়িয়ে দিন। তাতে কি হচ্ছে, রাইজোবিয়ামের কালচারটা, সেই কালচারটা বাড়বে এবং দেখবেন মসুরের প্রোডাকশানটা আস্তে আস্তে বাড়ানো যাবে। আর তৃতীয় যেটা হচ্ছে যে যদি আবহাওয়াটা আবার এরকম হয়, এরকম অ্যাবনর্মাল সিচুয়েশান দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু মসুরের ক্ষেত্রেও কিছু আমাদের যে ছত্রাকনাশকগুলো রয়েছে, যেমন ভ্যালিডামাইসিন বলে একটা আছে, 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। তাছাড়া আপনি মক্সিমেট বা অ্যান্ট্রাকল এগুলো 3 গ্রাম পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এছাড়াও আরেকটা খুব ভালো ছত্রাকনাশক এসেছে ক্লোরোথ্যালোনিল, যেটা বাজারে আপনি কবজ বা জটায়ুনিও পাওয়া যায়। এটা আপনি 2 থেকে 1.5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে যে কোনো ধসা বা যে কোনো ঢলে পড়া রোগের ক্ষেত্রে কিন্তু অব্যর্থ ওষুধ, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করুন। দেখবেন মসুরের এটা সমস্যাটা দূর করা যাবে। কারণ যেহেতু এটা ড্রাই এলাকা, এখানে কিন্তু মসুর চাষটা ভালো হওয়া উচিত। কারণ একটু চিপচিপে, ইভেন যদি আপনি মসুর লাগানোর 21 দিনের মাথায় একবার এবং 42 দিনের মাথায় একবার ডিএপি 2% দ্রবণ, যে অর্থাৎ 20 গ্রাম ডিএপি পার লিটার জলে আপনি ধরুন আগামীকাল সকালে প্রয়োগ করবেন, তাহলে তার একদিন আগে অর্থাৎ বিকালের দিকে আপনি সেটা ভিজিয়ে রাখুন জলে, পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখে তারপর দিন সকালে যদি আপনি স্প্রে করে দেন 21 দিনের মাথায় একবার মসুর লাগানোর এবং 42 দিনের মাথায় একবার মসুর বা ছোলা, তাহলে দেখবেন যে আপনার ফলনটা অনেকটাই বাড়ানো যাবে এবং সেচের যে এটা রিকোয়ারমেন্ট চাহিদা সেটাও কমানো যাবে। ঠিক আছে, একটা গেল। আর হচ্ছে আমাদের যে জলের যে সমস্যাগুলো, তার জন্য আমাদের উপকৃষি অধিকর্তা মৃত্তিকা ও জল ব্যবস্থাপনা বীরভূম সিউড়ি, সেখানে একটা অফিস রয়েছে, সেখান থেকে ভূমি সংরক্ষণ এবং জল সংরক্ষণ বা জল ব্যবস্থাপনা বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়। এর আগে আমরা আপনাদের শেখমপুর, গোপালপুর মৌজা বা আপনাদের কুসুমগড়িয়া আমাদের অনেক কিছু স্কিম দেওয়া আছে। কী কী স্কিম আপনারা পেতে পারেন, সেখানে আপনাদের যে পুরনো মজে যাওয়া পুকুরগুলো সংস্কার করা যায়, নদী বা কাঁদর যদি থাকে, ছোটোখাটো কাঁদরের জোর বাঁধ বা চেক ড্যাম, যেটা আপনার যে বাঁধ দিয়ে বর্ষার অতিরিক্ত জলটাকে বেঁধে রাখা হয় এবং বেঁধে রেখে আপনি যে অন্য যে রবি সিজনে সেই জলটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এছাড়া আমরা ড্রাই এলাকায়, শুখা এলাকায় যে আমাদের যে কুয়ো খুঁড়ে দিচ্ছি, এবং সেই কুয়ো থেকে আপনি পাম্প ব্যবহার করে আপনি জল সেচ ইজিলি দিতে পারবেন। কারণ এই ধরনের কাজ আমরা রায়নগর, খাইরাশাল, মোহাম্মদবাজার, ওয়েস্টার্ন পার্টগুলোতে প্রচুর কিন্তু করেছি। এটার জন্য আমরা কীভাবে কাজের সুযোগটা পাবেন না, আপনারা ওই অফিসে যাবেন, সিউড়িতে ডেপুটি ডিরেক্টর অফিস, সেখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করবেন। ফর্ম সংগ্রহ করার পর আপনারা একটা বেনিফিশিয়ারি কমিটি গঠন করবেন। সেই কমিটিটা আপনাদের স্থানীয় যে পঞ্চায়েতের প্রধান আছে ওনারা একটা রেকমেন্ডেশন নেবেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতির রেকমেন্ডেশন নিয়ে আমরা জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পর ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে আপনাদের যে সংশ্লিষ্ট মৌজায় উনি এনকোয়ারি করবেন। এনকোয়ারি করার পর যদি দেখা যায় যে আপনাদের সমস্ত কাগজপত্র ঠিক আছে এবং পর্যাপ্ত পরিমাণ ফান্ড রয়েছে, গভর্নমেন্ট ফান্ড দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই কাজগুলো অনায়াসে করে দিয়ে আপনাদের জলের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। এখন আছেন আমাদের সঙ্গে এক কৃষক বন্ধু। আপনার নাম? আমার নাম মাখন বাগদি, শেখমপুর গ্রামের একজন ক্ষুদ্র চাষি। আপনি জমিতে কোন কোন ফসলের চাষ করেছেন? এই মুহূর্তে গ্রীষ্মে চাষ করব করে ওই বিছন ধান পেতেছি। পাতার মোটামুটি মাসখানেক হয়ে গেল। জল বিকালে দিয়ে রাখি, রাতে থাকে, আবার সকালে জলটা কেটে দিই। তাতে দেখছি বিছনগুলো সমস্ত লাল হয়ে যাচ্ছে আমাদের। তো এর যদি কোনো উপকরণ আপনাদের কাছ থেকে পেতে পারি, মানে সাহায্য সহযোগিতা পেতে পারি, একটু দিলে ভালো হয় আমাদের। চাষি বন্ধু জানালেন তাঁর সমস্যার কথা। আমাদের মাঝে উপস্থিত কৃষি বিশেষজ্ঞ ডক্টর নিশীথ মণ্ডল জানাবেন এই সমস্যার সমাধান। যে চাষি বন্ধু যে সমস্যা বললেন, ধানের বড় ধানের বীজতলা যে ধানগুলো ডগার পড়া হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তো এইটা কিছু নয় যে আমাদের দেখা যাচ্ছে যদি বাতাসের মিনিমাম তাপমাত্রা বা মাটির তাপমাত্রা যদি 10 ডিগ্রি কম হয়ে যায়, তাহলে যে কোনো জীব, গাছপালা থেকে শুরু করে আমাদের মানুষের কিন্তু সমস্যা হয়। ধানের ক্ষেত্রেও তাই। এখন তখন কী হচ্ছে, শিকড়টা আপনার খাবার নিতে পারছে না, শিকড়ের যে কার্যকলাপ সেটা বন্ধ হয়ে যায় এবং তখন যে গাছের মধ্যে যে সঞ্চিত নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনটা গাছ খেয়ে ফেলে। এর ফলে কী হচ্ছে, ডগার দিকে যে কচি অংশের নাইট্রোজেনটা খেয়ে নেওয়ার ফলে সেখানটা ঘাটতি দেখা দেয়। তো এই ঘাটতিটাকে পূরণ করার জন্য এবং যখনই এই নাইট্রোজেনের ঘাটতি শুরু হয়ে যায়, তখন গাছ দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় ছত্রাকের কিন্তু আক্রমণ হয়। তো এটাকে দূর করার জন্য আপনাকে প্রথমেই করতে হবে কি, আপনি জল ঢোকানো এবং জল বের করানো করছেন, খুব ভালো প্রসেস। তাছাড়াও যদি আপনি কাঠ করলে ছাই দিতে পারেন, তাহলে সেটাও কিন্তু কাজ দেয়, কারণ সূর্য আলোটাকে শোষণ করবেন, সেটা তাপমাত্রাটা বাড়াতে সাহায্য করে। এছাড়াও আমরা জিঙ্ক ঘটিত যে অনুখাদ্যগুলো রয়েছে, যে চিলামিন, হাইজিঙ্ক, জিঙ্ক সালফেট যেগুলো আছে, তরল হলে 1/2 ml প্রতি লিটার জলে, আর যদি আপনার পাউডার হয় তাহলে 1/2 গ্রাম
5 লিটার জলে মিশিয়ে আপনি একবার প্রয়োগ করতে পারেন। এছাড়াও দস্তা ঘটিত বা জিঙ্ক ঘটিত যে ছত্রাকনাশক যেমন ডাইথেন জেড 78 যেটা, বা আপনি প্রপিনেপ, বা আপনার নেটিভো বলে একটা আছে, এইগুলো যে কোনো একটা আপনি 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে যদি 7 দিন অন্তর অন্তর প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার এই যে ডগা পোড়া যে সমস্যাটা হচ্ছে সেটা অনেকটা দূর করা যাবে। এবং আপনারা যদি তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলে দেখবেন অনেকাংশে ঠিক হয়ে যাচ্ছে। এছাড়াও কিছু আমাদের অনুখাদ্য আর মিশ্রণও বাজারে রয়েছে। মাইক্রোমিক্স 1, 2, 3 যে কোনো একটা গ্রেড 2 থেকে 2.5 গ্রাম 5 লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন, অথবা ফাইটোনল বা প্ল্যানোফিক্স বা মিরাকুলান বা টোটাল, এখানে বিভিন্ন অনুখাদ্যের মিশ্রণগুলো রয়েছে, যে কোনো একটা আপনি নিয়ে সেটা 3 ml প্রতি 10 লিটার জলে মিশিয়ে যদি বীজতলাতে একটা দেওয়া দেন একটু ছত্রাকনাশকের সঙ্গে মিক্স করে, তাহলে কিন্তু এই সমস্যাটা দূর করা যায়। আর যেহেতু আপনাদের এটা একটু খরাপ্রবণ এলাকা, যার জন্য আমাদের রেকমেন্ডেশন হচ্ছে আমরা এখানে যখন ধান লাগাবেন যদি শ্রী পদ্ধতি অবলম্বন করেন, অর্থাৎ স্বল্প উপকরণের চাষ, যেখানে জলটাও কম লাগে এবং ধানের বীজটাও কম লাগে। ইভেন আপনি যে প্রসেসে বীজতলা করেছেন সেই বীজতলা থেকেও যদি আপনি বীজটা তুলে একটা একটা করে গুছিতে দিয়ে 30 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার এই ডিস্টেন্সে যদি রোপণ করেন এবং খুব কম পরিমাণ জল রাখেন, তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলনের থেকে ভালো ফলন আর বেশি প্রোডাকশন পাবেন। এতে একটা সমস্যা হতে পারে যে আপনার আগাছার সমস্যা হতে পারে। তো আগাছা দূর করার জন্য আমাদের কিছু রাসায়নিক আগাছানাশক রয়েছে, সেগুলো যদি আপনি একটু দেওয়ার চেষ্টা দেন তাহলে খুব ভালো হয়। যেমন পাইরাজো সালফিউরিল ইথাইল বা যেটা সাথী নিয়ে পাওয়া যায় 10 থেকে 15 গ্রাম প্রতি 75 লিটার জলে মিশিয়ে যদি আপনি ওই ধান রোপণ করার 1 সপ্তাহের মধ্যে একবার স্প্রে করে দেন, তাহলে আপনার কোনো রকম আগাছার সমস্যা আসবে না। যেটা শ্রী পদ্ধতির অন্তরায়, সেই অন্তরায়টাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর হচ্ছে যে আপনার যে শ্রী পদ্ধতি এই জন্য অবলম্বন করবেন কারণ এতে আপনার সারটা প্রায় 1/3, এমনি আমাদের সচরাচর যে প্রচলিত পদ্ধতিতে যে সারটা লাগে তার থেকে 1/3 হয়ে যায়। জল প্রায় আপনার ওই 70%-এর মতো কম লাগে। সুতরাং অল্প সময়ে অল্প সারে অল্প জলে চাষ করবেন এবং সচরাচর যে ধান পাকতে যা সময় লাগে তার থেকে আপনি 10 দিন আগেই ধান তুলে নিতে পারবেন, যাতে করে আপনার যে ওই ধান পাকার সময় বোরো ধানের যে সমস্যাগুলো হয়, যে শিলাবৃষ্টি বা অত্যধিক গরম, তার জন্য ধানের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে আপনি এড়াতে পারবেন। চলে যাব পরের চাষি বন্ধুর কাছে, জেনে নেব তার নাম এবং চাষের ক্ষেত্রে কী ধরনের সমস্যার তিনি সম্মুখীন হয়েছেন। আপনার নাম? আমার নাম সহদেব দাস। আমি এই মুহূর্তে কিছু পেঁপে চারা গাছ লাগিয়েছিলাম, তো সেখানে যথেষ্ট জল জোড়া ঠিকমতো দেওয়ার পরও ফল ফুল পেয়েছি, কিন্তু এমত অবস্থায় দেখা যাচ্ছে যে ফল ধরে আছে সেই গাছগুলো ঠিক অর্ধেক থেকে শুরু করে উপরের দিকটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু নিচের দিকটা মাঝখান থেকে পাতাগুলো ঠিক আছে, ফুল ঠিক আছে, ফল ঠিক আছে, কিন্তু ফলটা বাড়ছে না আর উপরের পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। তা এটা কী জন্যে হচ্ছে তার প্রতিকারটা একটু আমাকে জানাবেন। সমস্যার কথা আমরা জানলাম, জেনে নেব সমাধান আমাদের কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আচ্ছা সহদেববাবু, পেঁপের যে সমস্যা বললেন এটা মূলত কিছু চষি পোকা এবং কিছু সাদা মাছি, হোয়াইট ফ্লাই যেটা আছে, সেগুলোর জন্য হয়ে থাকে। যখন ওই সাদা মাছি বা চষি পোকাটা আপনার ওই সতেজ পেঁপে গাছে বা ফলে বা পাতায় বা কাণ্ডে যখন সে রসটা শুষে খাচ্ছে, রস শুষে খাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু একটা ভাইরাস ছড়িয়ে দিয়ে যাচ্ছে। তাই এই জন্য দেখবেন যে আপনি যে আগে যে সুন্দর সতেজ গাছটা ফলগুলো ছোটো ছোটো হবে, বাঁকা বাঁকা হবে এবং পেঁপে গাছের পাতাগুলো ছোপ ছোপ হয়ে যাবে, ডগাটা কুঁকড়ে যাবে এবং আলটিমেটলি পেঁপে যেখানে 100টা বা 80টা আসছিল সেখানে 10-15টা হবে এবং অনেক সময় অপূর্ণ অবস্থায় পেঁপের ফলগুলো ঝরে পড়বে। তো এই সমস্যা দূর করার জন্য আপনাকে কিছু সর্বাঙ্গবাহী কীটনাশক রয়েছে যেগুলো অবশ্যই দেবেন। কোনগুলো না, ইমিডাক্লোরোপিড, যেটা বাজারে ইমিডা গোল্ড, টাটা মিডিয়া এই সময় পাওয়া যায়, 3 ml প্রতি 10 লিটার জলে মিশিয়ে দিতে পারেন। এছাড়াও এখন যে 4th জেনারেশন কিছু কীটনাশক এসছে, যেমন থায়োমিথোক্সাম, যেটা বাজারে আপনি একতারা বা রিনোভানায় পাওয়া যাবে, সেটা যে 2.5 গ্রাম 10 লিটার জলে, খুব কম লাগে। এছাড়াও অ্যাসিটামপ্রিড বা প্রাইড বলে বা জটায়ু বলে পাওয়া যায়, এটা 2.5 গ্রাম প্রতি 10 লিটার জলে দিতে পারেন। তাছাড়াও আপনি ঋষভ 1 বলে একটা এসছে, ঋষভ 1 বা আপনার প্রোফেনোফস বলে একটা এসছে, যেটা ক্যারিনা বা কুরাক্করণে পাওয়া যায়, 1 ml পার লিটার জলে মিশিয়ে আপনি দেবেন, 7 দিন অন্তর অন্তর 2 বার দেবেন। যখন দেবেন স্প্রে করবেন তখন প্রতি ড্রামে একটা করে শ্যাম্পু পাতা 1 টাকা দামের অথবা একটু সার্ফের গুঁড়ো মিশিয়ে দেবেন। এতে কী হচ্ছে না, যে বিষটা আপনার গাছে পেনিট্রেশন প্রবেশ করতে ভালো পারবে এবং তার কার্যকারিতা ঠিকঠাক থাকবে। আর হচ্ছে আশপাশে যে ফলগুলো পড়বে সেগুলো আপনি কুড়িয়ে অন্য জায়গায় পুড়িয়ে ফেলবেন এবং যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে সেগুলো ওপরের দিকে 2-4টে রেখে বাকিগুলো একটু কেটে ফেলে দেবেন এবং এটা স্প্রে করবেন। স্প্রে করার সময় অন্তত 7 দিন পর আপনি ফল পারবেন। 7 দিন যেন কোনো ওই ফলগুলো খাওয়া যাবে না, কারণ যে বিষগুলো দেওয়া আছে তার 7 দিন রিঅ্যাকশান থাকে।
ঠিক আছে, এইভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করেন, দেখবেন যে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। পরের চাষি বন্ধু কি বলছেন শুনবো তার কাছ থেকে। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম নিরঞ্জন পাল। চাষের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, প্রথমে বলি যে আমি ক্ষুদ্র চাষি একজন। তা আমার এখন সমস্যা হচ্ছে যে আখ চাষ করেছি কিছু, অল্প 6 কাঠার মতো। তা এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ওই আপনার কেটে দিয়ে ভেতরে দেখছি একটু লালচে লালচে টাইপের একদম পোকা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই হয়েছে, আখ চাষের ক্ষতি হচ্ছে। আর একটা জানতে চাই, কারণ আমার জমির পরিমাণ খুবই কম যদিও, তবুও আমার প্রতি জমি পড়ে আছে অনেকটাই। তা সেই যে জমিটা পড়ে আছে সেই জমিতে এখন আমি টিভিতে কিছুদিন আগে দেখছিলাম যে ঘৃতকুমড়ি বলে একটা জিনিস চাষ করা হয়, সেটা নিয়ে খুব লাভজনক। হ্যাঁ, তা সেই সম্বন্ধে যদি কিছু বলেন বা কোথায় বীজ পাওয়া যায় বা কোথায় কীভাবে কী করা যায় সেই সম্বন্ধে যদি একটু বলেন তাহলে আমি বিশেষ উপকৃত হব। ধন্যবাদ। একটা সমস্যার কথা জানালেন কৃষক বন্ধু। আর লাভজনক চাষের ক্ষেত্রে ঘৃতকুমারী চাষ কতটা প্রয়োজনীয় সেটাও শুনে নেব আমরা ডক্টর নিশীথ মণ্ডলের কাছ থেকে। আচ্ছা, চাষি বন্ধু যে সমস্যা বললেন, তা প্রথমটা হচ্ছে আখের যে সমস্যাটা, এটা হচ্ছে রেড রট অফ সুগারকেন, আখের লাল ডোরা ধসা রোগ। এটা মূলত একটা ছত্রাক আছে কলিটোট্রিকাম ফালকাটাম বলে, সেই ছত্রাকে আক্রমণের জন্য হয়। তো এটা যদি আপনি বারবার মুড়ি আখের চাষ করেন বা সচরাচর আপনারা যে আমাদের যে বীরভূম জেলার যে আখটা সেই বিও 67 চাষ করেন, তাহলে কিন্তু এই রোগটা বা রানীফলগুলো তো এখন উঠে গেছে, এইগুলো আসে। যে জলপরি, মাধুরী, গণ্ডক, CO 767 এই জাতগুলো কিন্তু আমরা চাষ করলে এই লাল ডোরা ধসা রোগটাকে কিন্তু দূর করা যায়। আর দ্বিতীয়ত, পরবর্তীতে আপনি এবারে যা হয়েছে, পরবর্তীতে এই লাল ডোরা ধসা জমি থেকে আপনি কিন্তু আখের ডগা লাগবেন না। আর হচ্ছে পরবর্তীতে আপনি নতুন যে জাতগুলো বললাম, সেই জলপরি, গণ্ডক, প্রমোদ এই জাতগুলো নিয়ে আসুন। এগুলো পাওয়ার জন্য আমাদের বলি যে আমাদের যে আমোদপুরে যে সুগার কেনের যে অফিস রয়েছে, উপকৃষি অধিকর্তা শিক্ষু, ডেপুটি ডিরেক্টর সুগার কেন, ওনার সাথে যোগাযোগ করুন। অথবা আমোদপুরে আমাদের কৃষি অধিকর্তা ইক্ষু উনিও আছেন, এটা আমাদের উনি দেখভাল করেন, ওনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন। সেখান থেকে ওনারা কিন্তু আখের যে বীজ বা ডগা সেটা কিন্তু ওনারা আনানোর ব্যবস্থা করে দেবেন। আর আখের যে ডগা সেগুলো আপনারা শোধন করবেন। তো সচরাচর যে প্রচলিত পদ্ধতিতে আপনারা শোধন করেন, যে MEMC যেটা অ্যাগালল বা অ্যাগ্রোসান দিয়ে, এগুলো আপনাকে ভুলে যেতে হবে। এখন নতুন একটা পদ্ধতি আমরা বলছি, সেটা কি না, যে আখের 1 বিঘার জন্য যে ডগা লাগবে সেই ডগা আপনি করবেন কি, যে মক্সিমেট বা মনসেরিন বা পেনসাইকিউরন বলে যে ওষুধগুলো পাওয়া যায়, সেই ওষুধগুলো আপনি 150 ml বা 150 গ্রাম 5 লিটার জলে গুলে আপনার 1 বিঘার জন্য যা ডগা লাগে সেই ডগাতে স্প্রে করে দিন। ঘৃতকুমারীর চাষ এবারে আপনাকে আমার সাজেশন যে আমাদের সিউড়িতে যে জেলা ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করুন। ওনাদের তরফ থেকে ঘৃতকুমারী বা অন্যান্য যে বনৌষধি চাষে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, আমরা সেই সুযোগগুলো গ্রহণ করুন। এতক্ষণ আমরা লাভপুর ব্লকের অন্তর্গত শেকমপুর গ্রামের কৃষক বন্ধুদের চাষের ক্ষেত্রে উদ্ভূত নানান সমস্যার কথা জানলাম। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।